আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আজকে অনেকদিন হলো আমি আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না। কারণ আমি অনেকদিন হলোই অসুস্থ। আমার ইমেইলে অনেকগুলো এসএমএস এসেছে যে, "ভাই আপনি আমাদের মাঝে বুদ্ধেবাম কেন দেন না? কেন নিয়মিত ভিডিও দিচ্ছেন না?" কিন্তু তারা হয়তো জানে না আমি অনেকদিন ধরেই অসুস্থ। মোটামুটি কিছুটা আমি সুস্থ হয়েছি, তাই আপনাদের মাঝে ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই। যেন আপনাদের মাঝে নিয়মিত ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়ে যেতে পারি। আমার ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমাদের সরাসরি ঘটনায়। মারিয়ার সাথে ঘটে যাচ্ছে ভয়ঙ্কর কিছু। রাতের গভীরতা যেন আরো বেড়ে যাচ্ছিল। ছোট মারিয়া জান্নাত চুনরুন তখনও জেগেছিল। তার ছোট চোখ দুটো জানালার দিকে স্থির। ঢাকার বাসার সেই রান্নাঘর থেকে ভেসে আসা অদ্ভুত একটা শব্দ তাকে শিহরিত করছিল। শব্দটা যেন তার কারো পায়ের টুকটুক আওয়াজ। কিন্তু এত রাতে রান্নাঘরে কে থাকবে? মারিয়া ভয়কে তাড়া করে বেরিয়ে গেল রান্নাঘরের দিকে। বাতি জ্বালিয়ে দেখলো মেঝেতে বিশাল একামা পায়ের ছাপ, কিন্তু সেই ছাপ ছিল মানুষের মতো নয়, যেন কোনো অজানা জন্তুর। মারিয়া জান্নাত রুমঝুম, তার জীবন যেন রহস্যের এক উপস্থাপন। ছোটবেলা থেকে তাকে কেন্দ্র করে ঘটেছে একের পর এক অস্বাভাবিক ঘটনা। মারিয়া ছিল তার বাবা মার একমাত্র মেয়ে। ছোটবেলা সে ছিল হাসি খুশি, স্নেহময় ও প্রাণবন্ত। তার চঞ্চলতায় মুগ্ধ ছিল পরিবারের সবাই। তবে একসময় সেই আনন্দময় জীবনে যেন অদ্ভুত একা ছায়া নেমে আসে। মারিয়া ঢাকায় বড় হয়েছে। তারা পরিবার সহ সে বাসায় থাকতো। সেটা বেশ পুরনো এবং কিছুটা নির্জন ছিল। শখের বশে মারিয়া ছোটবেলা থেকে বিড়াল পুষতে ভালোবাসতো এবং তার কালো রঙের একটি বিড়াল ছিল যার প্রতি তার ছিল অসীম ভালোবাসা। তবে এই বিড়ালটিকে ঘিরে শুরু হয় প্রথম রহস্য। মারিয়ার পোষা বিড়ালটি ছিল একেবারে কালো চকচকে চোখের। আশেপাশের অনেকেই বিড়ালটিকে দেখে বলতো, এটা এটা কোনো সাধারণ বিড়াল নয়। মারিয়া এসব কথায় কখনো কান দেয়নি। তবে বিড়ালটি যখন 3টি বাচ্চা দিল, তখন তারা সবাই এই রকম কালো আর অদ্ভুত ছিল। একদিন রান্নাঘরে মারিয়া দেখতে পেল মেঝেতে এক জোড়া পায়ের ছাপ, কিন্তু সেটা বিড়ালের পায়ের ছাপের মতো নয়, যেন কোনো অজানা প্রাণীর। তার মনে তখন এক ধরনের ভয় ঢুকে যায়। 8 বছর বয়সে মারিয়া প্রথমবার এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখতে পায় এক লম্বা অন্ধকার ছায়া তার দিকে এগিয়ে আসছে। সেই ছায়া তাকে বলে, তোমার চোখের পানি দাও, আমার মা সুস্থ হয়ে যাবে। ঘুম থেকে জেগে উঠে মারিয়া ভয়ে কাঁপছিল। সে স্বপ্নের কথা তার মাকে জানায়। মা তাকে বললেন, এসব এসব স্বপ্ন ভুলে যাও, নামাজ পড়ো, সূরা পাঠ করো আর ঘুমিয়ে যাও। ভৌতিক অভিজ্ঞতা শুরু। এরপর থেকে মারিয়ার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে মাঝে মধ্যে অনুভব করে কেউ তাকে দেখছে বা অনুসরণ করছে। বিশেষত তার পোষা বিড়ালের প্রতি মানুষের অস্বাভাবিক দৃষ্টি এবং বাড়ির অদ্ভুত পরিবেশে তার ভেতরে কৌতূহল আর ভয় বাড়িয়ে তোলে। মারিয়া ছোটবেলা থেকে সাহসী হলেও কিন্তু অদ্ভুত ঘটনা তার জীবনকে উলটপালট করে দিয়েছিল। সেসব বিষয় সে আগে কখনো কল্পনা করেনি, সেগুলো তার জীবনের অংশ হয়ে যায়। রান্নাঘরের ছাপ এবং রহস্যময় অনুভূতি। একদিন সকালে মারিয়া রান্নাঘরে গিয়েছিল তার মায়ের জন্য। হঠাৎ তার চোখ পড়ে মেঝের দিকে। সেখানে স্পষ্ট দেখা যায় একজোড়া পায়ের ছাপ। তবে পায়ের আকার ছিল অদ্ভুত, মোটেও মানুষের মতো নয়। ছাপগুলো যেন কোনো জানোয়ারের, কিন্তু তাদের বাড়িতে তো বিড়াল ছাড়া আর কোনো প্রাণী ছিল না। মারিয়া ভয় পেয়ে তার মাকে বলেছিল, তবে তার মা বিষয়টিকে গুরুত্ব দেননি। তাকে বললেন, এসব বাজে চিন্তা বাদ দাও, নামাজ পড়ো, তওবা করো, সব ঠিক হয়ে যাবে। তবে সেই ঝাপগুলোর কথা মারিয়ার মন থেকে মুছল না। তার কালো বিড়ালটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। বিড়ালটি প্রায় সময় ঘরের এক কোণে বসে থাকতো আর অদ্ভুত চোখে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে বিড়ালটির দিকে তাকাতে মারিয়ার মনে হতো কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একদিন বিড়ালটিকে রান্নাঘরের জানালার ধারে গিয়ে অদ্ভুতভাবে কেঁদে উঠল। তার কান্নার আওয়াজ স্বাভাবিক বিড়ালের মতো ছিল না, যেন কারো শোকের আর্তনাদ।
মারিয়ার বান্ধবী তখন তার সাথেই ছিল। সে বলল, তুই কি দেখছিস? মারিয়া জানালার বাইরে তাকিয়ে বলল, দেখ, ওখানে একটা বিড়াল বসে আছে। কিন্তু বান্ধবী কিছুই দেখতে পেল না। সেদিন রাতে মারিয়া আবার সেই অদ্ভুত ছায়া দেখল স্বপ্নে। ছায়াটি তাকে বলল, তোমার মা সুস্থ থাকবে, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। এই কথাগুলো শুনে মারিয়া ঘুম থেকে জেগে উঠল। ভয়ে গা শিউরে উঠেছিল। সে তার মাকে বলেছিল, কিন্তু তার মা বললেন, এসব ভ্রান্তি, দোয়া দরুদ কর, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। কিছুদিন পর পারিবারিক সমস্যার কারণে তারা বাড়ি চেঞ্জ করে। নতুন বাড়ি ছিল তার মামার বাসা, 3 তলায়। তবে সেই রুমে তার মামাতো বোন আত্মহত্যা করেছিল। নতুন বাড়িতে ওঠার পর অনুভব করলো কিছু একটার উপস্থিতি যেন সব সময় তাদের আশেপাশে। মাঝরাতে তার ঘুম ভেঙে যেত, যেন কেউ তার শরীর শুয়ে গেছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসত। এই অনুভূতি দিনের পর দিন বাড়তে থাকে, আর এখান থেকে শুরু হয় মারিয়ার জীবনের আসল ভৌতিক অধ্যায়। নতুন বাসায় ওঠার পর থেকে মারিয়া অনুভব করতে থাকে এই জায়গাটা যেন সাধারণ নয়। তার মামাতো বোন যে রুমে আত্মহত্যা করেছিল সেই রুমটাই তাদের থাকার জন্য দেওয়া হয়। প্রথম থেকেই রুমটি এক ধরনের অস্বস্তিকর অনুভূতি দিত। প্রথম রাতে মারিয়া হালকা শীতল বাতাস অনুভব করলো, যদিও সব জানালা বন্ধ ছিল। ঘরের কোণ থেকে এক ধরনের ফিসফিস শব্দ ভেসে আসছিল। সে প্রথমে ভেবেছিল এটা তার কল্পনা, কিন্তু শব্দটা ধীরে ধীরে আরও স্পষ্ট হতে থাকে। সে তার মাকে জানায়, কিন্তু তার মা বলে, এমনটা কিছুই নয়, তুই বেশি চিন্তা করিস না, সূরা আর আয়াতুল কুরসি পড়ে ঘুমা। তবে মারিয়া জানতো এটা কল্পনা নয়। দ্বিতীয় রাতে মারিয়া ঘুমানোর সময় অনুভব করে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। ঘুম ভেঙে চোখ খুলতে সে দেখে একটি মেয়ের অবয়ব। মেয়েটির চুল এলোমেলো, চোখগুলো শূন্য দৃষ্টি তাকিয়ে আছে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, মেয়েটি কাঁদছিল কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। মারিয়া চিৎকার করে ওঠে, আর তখনই তার মা দৌড়ে আসে, কিন্তু তার মা এসে দেখে ঘরে কেউই নেই। মারিয়া অনেক বোঝানোর চেষ্টা করলো সে যা দেখেছে তা সত্যি, কিন্তু তার মা এটাকে স্বপ্ন বলে উড়িয়ে দেয়। পরদিন সকালে মারিয়া দেখতে পায় রুমের দেওয়ালে লাল রঙের মতো কিছু দাগ। দাগগুলো দেখতে মনে হচ্ছিল যেন যেন কেউ হাত দিয়ে আঁকড়েছে। সে তার মাকে দেখায়। তার মা বলেন, এসব পুরনো দাগ, বাড়িটা তো অনেক দিনের ধরে খালি ছিল। কিন্তু মারিয়া জানতো এই দাগ আগে ছিল না। মারিয়া দিনে দিনে বুঝতে পারে রুমটা সাধারণ নয়। তার পাশেই যেন কেউ সব সময় ঘুরে বেড়ায়। কোনো কারণ ছাড়াই বাতি বন্ধ হয়ে যেত, কখনো হালকা গানের শব্দ ভেসে আসতো। একদিন রাতে সে অনুভব করে কেউ তার গায়ে হাত রেখে তাকে ডাকছে। ভয় পেয়ে সে তার মায়ের কাছে যায়, কিন্তু তারা আবারও বিষয়টিকে গুরুত্ব দেয় না। মারিয়া ধীরে ধীরে বুঝতে পারে তার জীবনের স্বাভাবিকতা বলে কিছুই নেই। মামাতো বোনের আত্মহত্যার রুমে থাকা আর তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো তাকে প্রতিনিয়তই এক ধরনের ভয়ের মধ্যে ফেলে রাখে। এক রাতে যখন পুরো বাসা নিস্তব্ধ, তখন হঠাৎ মারিয়া অনুভব করে কেউ তার চুল টেনে ধরেছে। সে তড়িঘড়ি করে উঠে বসে। পুরো ঘর অন্ধকার। হালকা আলোর জন্য টেবিল ল্যাম্প জ্বালাতে গেলে সে দেখে একটি ছায়ামূর্তি ঠিক তার খাটের কোণে বসে আছে। মূর্তিটির কোনো মুখ ছিল না, একজোড়া লালচে চোখে মিটমিট করে জ্বলছিল। মারিয়া ভয়ে ঘামতে থাকে। কিছুক্ষণের মধ্যে ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়। মারিয়া তখন থেকেই অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। এক রাতে সে দেখে একটি কালো বিড়াল তার দিকে তাকিয়ে বলছে, তোমার রক্ত চাই। বিড়ালের মুখে মানুষের মতো কথা শুনে সে আঁতকে ওঠে। সে স্বপ্ন থেকে জেগে উঠেই সে বুঝতে পারে তার চারপাশে কিছু ভয়ানক শক্তি ঘোরাফেরা করছে। মারিয়ার মা প্রথমে ঘটনাগুলোকে গুরুত্ব দেয়নি, কিন্তু এক রাতে মারিয়া হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠে। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। এমন অবস্থা দেখে তার মা একজন হুজুরের সাথে যোগাযোগ করেন। হুজুর এসে ঘরটি দেখে কিছুক্ষণ নীরব থাকেন। তিনি বলেন, এই রুমে এমন কিছু আছে যা চলে যেতে চায় না, তবে এটি তোমার মেয়ে মারিয়াকে সহজে ছাড়বে না। তিনি আরও যোগ করেন, মারিয়া খুব স্পর্শকাতর এবং শক্তিশালী, তার প্রতি এটি আসক্ত হয়ে গেছে।
হুজুর আরও বলেন, তোমাদের পারিবারিক সমস্যা এবং কালো জাদুর কিছু প্রভাব থাকতে পারে। গ্রামে সেই তেঁতুল গাছের কথা শুনেছি, সেটা এই ঘটনাগুলোর মূল উৎস হতে পারে। এই কথা শুনে মারিয়া আরও ভয় পেয়ে যায়। সে মনে করতে থাকে সেই তেঁতুল গাছের নিচে বসে থাকার স্মৃতির। হুজুর মারিয়াকে নির্দেশ দেন নিয়মিত সূরা পড়ার জন্য, বিশেষ করে সূরা বাকারার কয়েকটি আয়াত এবং আয়াতুল কুরসি পাঠ করতে বলেন। তিনি এটাও বলেন, মারিয়া, তোমার নিজের ঈমান শক্ত করতে হবে। এদের ভয় পাবে না, তবে তোমার সাথে যে আছে তা খুব সহজে ছাড়বে না। মানে ঠিক করে এবার থেকে সে নিজের ভয়কে জয় করবে। মারিয়ার জীবনে অশান্তির মূলে যে তার নিজেরাই মানুষই হতে পারে, তা সে একসময় বুঝতে পারে। তার জীবনে সব ঘটনার পেছনে এক অদ্ভুত কৌশল কাজ করছিল, যার কেন্দ্রে ছিল তার মামি। মারিয়া ছোট থেকে খেয়াল করত তার মামি তার প্রতি খুব একটা সদয় ছিলেন না, তবে একসময় সে বুঝতে পারে বিষয়টি শুধু অপছন্দের নয়, এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তার মামি প্রায় সময় এমন কিছু কথা বলতেন যা স্পষ্টতেই অশুভ ইঙ্গিত বহন করত। মারিয়া বিষয়টি তখন বুঝতে পারেনি, কিন্তু বড় হওয়ার পর তার মনে হয় হয়তো তার মামি ইচ্ছাকৃতভাবে তার জীবনে অশুভ শক্তি টেনে আনছেন। মারিয়া এবার বুঝতে পারে যে তার মামি গোপনে কারো কাছ থেকে তাবিজ বা কালো জাদু করেন, যাকে আমরা বানমারা বলি। কারণ মারিয়া একমাত্র কন্যা, সে না থাকলে তার মা বাবা আর ভাবির সম্পত্তির হাত বাড়াবে না। মারিয়ার সন্দেহ হয় তার মামির কোনো হাত রয়েছে তার জীবনে চলমান প্যারানর্মাল ঘটনাগুলোর পেছনে। মামি কি সত্যি তার ক্ষতি করার জন্য কালো জাদু করেছিলেন? মারিয়ার জীবনে ঘটনা ক্রমশই ভয়ানক হতে থাকে। তার মা, যিনি এতদিন সব বিষয়ে তেমন গুরুত্ব দিতেন না, একসময় আর সহ্য করতে পারেন না। তিনি অনুভব করেন শহরের এই পরিবেশে থাকলে মারিয়া আরও বিপদে পড়বে। তিনি সিদ্ধান্ত নেন মারিয়াকে দাদুর বাড়ি পাঠানোর। তুই গ্রামে গিয়ে একটু সময় কাটা, মনে হয় সব ঠিক হয়ে যাবে, মা তাকে বলেন। মারিয়া গ্রামে পৌঁছায়। দাদুর বাড়ি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কিন্তু এর মধ্যে ছিল এক ধরনের গভীর নিস্তব্ধতা। বাড়ির সামনে বিশাল এক পুরনো তেঁতুল গাছ দাঁড়িয়েছিল, যেন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এই তেঁতুল গাছটি খুব পুরনো, এখানে কেউ সন্ধ্যার পর আসে না। মারিয়া প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু গাছটির কাছে গেলেই তার মনে হতো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। মারিয়ার চাচাতো ভাই একদিন তাকে বলল, এই তেঁতুল গাছের নিচে সন্ধ্যার পর গেলে কেমন যেন অদ্ভুত কিছু দেখায়। আমি একদিন এখানে বসেছিলাম, হঠাৎ দেখলাম একটা ছায়ামূর্তি আমার দিকে তাকিয়ে আছে। এরপর সে নিজেও জিন দ্বারা আক্রান্ত হয়। গ্রামবাসী বলে এই গাছটি জিনের বাসা। রিয়া তার মায়ের নির্দেশে দাদুর বাড়িতে এসে কিছুটা শান্তি খুঁজে পেতে চেয়েছিল, কিন্তু এখানে এসে তার জীবনে প্যারানর্মাল ঘটনা যেন নতুন মোড় নেয়। দাদুর বাড়ির পরিবেশ খুবই শান্ত ছিল, তবে এই শান্তিতে গভীর লুকিয়ে ছিল এক অজানা ভয়। দাদুর বাড়ির পাশের বিশাল তেঁতুল গাছটির মায়ের চোখে প্রথমেই পড়ে। গাছটি এত পুরনো আর রহস্যময় ছিল যে গ্রামের কেউ সন্ধ্যার পরে এই মায়ের পাশেও যেত না। স্থানীয় লোকজন বিশ্বাস করতো এই গাছটি জিনের বাসা। তুই এই গাছের নিচে কখনো যাস না। আমি একবার এখানে বসেছিলাম, দেখলাম গাছের নিচে অদ্ভুত একটা ছায়ামূর্তি। তারপর থেকে আমি অস্বাভাবিক স্বপ্ন দেখি। মারিয়ার মনে গভীর ভয় তৈরি হলেও তার জেদির স্বভাব তাকে বাধা দিতে পারেনি। একদিন বিকেলে গাছের নিচে বসে সে অদ্ভুত একটা শীতল অনুভূতি টের পায়, যেন কেউ তাকে ছুঁয়ে যাচ্ছে। শীতল গাছের রহস্য মাথায় নেই একদিন সন্ধ্যা সে নদীর ধারে গিয়ে বসে। নদীর পানির প্রবাহ যে নীরবতা ছিল সেটাও তাকে আরও ভীত করে তোলে। ঠিক তখনই তার মনে হলো কেউ যেন দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। সে পিছন ফিরে তাকিয়ে দেখলো তেঁতুল গাছের নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তার চোখের পলক ফেলার আগে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। মারিয়ার চাচাতো বোন, যাকে সে তেমন একটা চেনে না, একদিন তাকে বলে, তুমি তুমি কেন বারবার ওই তেঁতুল গাছ আর নদীর ধারে যাও? ওই জায়গাগুলো ভালো না। এখানে একসময় অনেক কিছু ঘটেছে। মারিয়া থেকে প্রশ্ন করলে সে বিস্তারিত কিছু বলতে চায় না, শুধু বলে, তুমি তুমি এসব এড়িয়ে চলো, তোমার মঙ্গলের জন্য বলছি। গ্রামে থাকার সময় মারিয়া নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করে। সে মাঝে মধ্যে ভয়ানক মেজাজে চলে যায়,
অকারণে মায়ের সঙ্গে ঝগড়া করে। একদিন সে নিজের হাতে আঘাত করে ফেলে। তার মা এসব দেখে আর সহ্য করতে পারে না। একদিন সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তোর জন্য গ্রামও ভালো না, তোর জন্য শহরেই ফিরতে হবে। মারিয়ার মা তাকে শহরে পাঠানোর ব্যবস্থা করেন। দাদু তাকে এক ভ্যানে করে বাস স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ভ্যান চালক ছিল অদ্ভুত একজন মানুষ, যার চোখের দৃষ্টি আর কথাবার্তা মারিয়ার মনে সন্দেহ যোগায়। ভ্যান চালক মারিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার সাথে কিছু আছে, আমি বুঝতে পারছি। ভয় পেও না, ওরা তোমাকে ছাড়বে না, কিন্তু ক্ষতিও করবে না। আমি চাইলে তোমাকে এর থেকে মুক্তি দিতে পারি। মারিয়া হতবাক হয়ে যায়। সে ভ্যান চালকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো এসব? হ্যাঁ, এসব কিভাবে জানো? ভ্যান চালক রহস্যময় ভাবে হাসে এবং বলে, তোমার চারপাশে দুইটা ভালো জিন, একটা খারাপ জিন আছে। খারাপটা তোমার ক্ষতি করতে চায়, আর ভালো দুটো তোমাকে সব সময় রক্ষা করে। মারিয়া ভ্যান চালকের কথায় বিভ্রান্ত হলেও সে চুপচাপ থাকে। তার মনে হতে থাকে কিভাবে একজন মানুষ, অচেনা মানুষও তার জীবনে এত গোপন ঘটনা জানলো। ভ্যানটা গ্রামের রাস্তা ধীরে ধীরে এগিয়ে চলল। চারপাশে নীরব পরিবেশ, মাঝে মধ্যে শুধু পাখির ডাক। তোমার সঙ্গে থাকা দুটো ভালো জিন সবসময় তোমাকে রক্ষা করে, কিন্তু সেই খারাপ জিনটা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। মারিয়া জিজ্ঞেস করে, তুমি তুমি এসব জানলে কিভাবে? আর তুমি কে? ভ্যান চালক তার দিকে তাকিয়ে বলে, আমি এ পেশায় থাকলেও জিন পরীদের ব্যাপারে অনেক কিছু জানি। আমি চাইলেও তোমার এই সমস্যা দূর করে দিতে পারি। গ্রামের দাদুর বাড়ির পরিবেশ আর অদ্ভুত ঘটনাগুলো থেকে মুক্তি পেতে মারিয়ার মা তাকে শহরে পাঠানোর ব্যবস্থা করেন। বাস স্ট্যান্ডে পৌঁছে মারিয়া অনুভব করে শহরে ফেরার জন্য তার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। বাসে উঠে শহরের দিকে রওনা হওয়ার সময় সেই মনে মনে বলে, আমার জীবনে যা কিছু ঘটেছে, আমি এর সমাধান খুঁজে বের করবই। আমি নিজেকে আর দুর্বল হতে দেব না। শহরে ফেরার পরে মারিয়া অনুভব করতে থাকে কেউ তার পাশে অদৃশ্যভাবে রয়েছে। রাতে ঘুমানোর সময় হালকা বাতাসের মতো কেউ তাকে স্পর্শ করে। মাঝে মধ্যে মনে হয় কেউ তার নাম ধরে ডাকছে। একদিন সকালে মারিয়া শুয়েছিল, হঠাৎ তার অনুভব হয় কেউ তার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরটা একদম ফাঁকা ছিল। সে চোখ বন্ধ করে থাকলেও অনুভব করেছিল যেন কেউ তাকে দেখছে। আচমকা তার একদম পাশ থেকে একটি অদ্ভুত হাসির শব্দ শুনে সে চমকে ওঠে। তার বুকের ভেতর অজানা ভয় আর রহস্য লুকিয়ে আছে। সে মায়ের কাছে গিয়ে সব বলার চেষ্টা করে, কিন্তু মা বলেছিল, তুমি ভাবো না। মেয়েরা অনেক সময় এমন অনুভব করে, এগুলো শুধু মন থেকে উঠে আসে। তুমি নামাজ পড়ো, আল্লাহ সাহায্য করবেন। তবে মারিয়া জানতো এটা কিছু সাধারণ অনুভূতি নয়, কিছু অদ্ভুত শক্তি তার সাথে রয়েছে যা তাকে ছেড়ে যেতে চায় না। একদিন রাতে যখন মারিয়া তার ঘরে একা ছিল, সে আরও বিড়ালটিকে দেখতে পায়, কিন্তু এবার সে বুঝতে পারে এটি একেবারে সাধারণ বিড়াল নয়। বিড়ালটির চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল, যেন কিছু বলতে চায়। মারিয়া সাহস করে বিড়ালটিকে কাছে ডেকে নিল। ঠিক তখন এই বিড়ালটি এক অদ্ভুত গলায় কিছু ফিসফিস করে বলে, তুমি ভুল করেছ, আমার সাথে তোমার সম্পর্ক এখনো শেষ হয়নি। মারিয়া ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সে জানতো না যে এটা শুধুমাত্র তার মনের কল্পনা নাকি কিছু বাস্তব রহস্য তার আশেপাশে চলতে থাকে। মারিয়া একদিন রাতে ঘুমানোর সময় আবার অনুভব করলো কেউ তাকে স্পর্শ করছে। এবার সে বুঝতে পারে এটা তার চারপাশে ঘুরছে অদৃশ্য একটা শক্তি যা তাকে অনুভব করাচ্ছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না তাকে। তার ঘরের বাতাসের সাথে যেন কিছু আসছিল যা তাকে ছুঁয়ে যাচ্ছে। তার ঘর অন্ধকার ঢাকা, আর সেই অদৃশ্য শক্তির উপস্থিতি তাকে আরো ভীত করে তুলেছে। মারিয়া খোঁজ করতে থাকে এসব ঘটনার পিছনে কি থাকতে পারে, সে কিভাবে জানবে তার সাথে ঘটেছে যেগুলো তার শুধু সন্ত্রাসীদেরই নয়, বরং তার কাছে একটা বার্তা নিয়ে আসছে।
মারিয়া আবারও মনে করে তার মামি তাকে কালো জাদু দিয়ে স্বীকার করেছে। তার মনে হয় মামি হয়তো অতীতের সেই রহস্যময় ঘটনার পিছনে ছিল, কিন্তু মারিয়া এতটুকু জানতো যে জিন তার সাথে ছিল। তারা তাকে ক্ষতি করতে চায় না, তার সঙ্গী সেই দুটো ভালো জিন যারা তার পাশে দাঁড়িয়ে থাকতো। এখন নতুন শক্তি মারিয়ার জীবনে প্রবেশ করছে, যা তার কাছে অজানা, কিন্তু সে জানতো না যে তার সামনে আসতে চলেছে এক নতুন রহস্য যা সব কিছু বদলে দিতে পারে। মারিয়া কি এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করবে? তার জীবনে আরও কতগুলো অদ্ভুত ঘটনা ঘটবে এবং কি তার মামির কালো জাদু থেকে মুক্তি পাবে? তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আচ্ছা, অনেক দিন হলোই আমি অসুস্থ, সেজন্য আপনাদের মাঝে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না। তো এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি, সেজন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।